যে এই মুভি একবার দেখলে বারবার দেখতে মন চায়। হ্যাঁ, এটি সত্যি। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিহাদুল ইসলাম। ভিউয়ার্স, যারা আপনারা এর আগের পার্টটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে আসুন। সেই ভিডিওর লিংক পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাই সেখান থেকে আগে ফার্স্ট পার্টটি দেখে আসুন। তাহলে হয়তো বা এই মুভিটি আপনার বুঝতে সুবিধা হতে পারে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করি। এই এপিসোডের শুরুতেই আমরা ম্যারিকে ও ক্যাংকে সেই গাড়িতেই দেখতে পাই। এর আগের এপিসোডে দেখেছিলাম ক্যাং ম্যারিকে একটি থাপ্পড় মারতে গিয়েও আর মারে না। তো এরপর ক্যাং ম্যারিকে বলে চলো আমরা সবকিছু ভুলে গিয়ে আবারও বাড়ি চলে যাই, কিন্তু ম্যারি কিছুতেই শান্ত হতে পারছিল না। তো যাই হোক, এরপর তারা বাসায় চলে যায় আর ম্যারির কাছে কিছুক্ষণ পর একটি এসএমএস আসে। আর এই এসএমএসটি ম্যারির হাজবেন্ড ক্যাং তাকে পাঠিয়েছিল। মেসেজটিতে লেখা ছিল, আজকে আমরা ডিনার করতে পারিনি, আসো আমরা খুশি মনে ডিনারটা করে ফেলি। কিন্তু ম্যারি তার হাজবেন্ডের সাথে কিছুতেই ডিনার করতে চাইছিল না। অন্যদিকে ম্যারির হাজবেন্ড ক্যাং তার চুলগুলো অনেক পছন্দ করত। এই জন্য ম্যারি রেগে গিয়ে একটি কাঁচি দিয়ে তার চুলগুলো সব কেটে ফেলে, যাতে করে ক্যাং আস্তে আস্তে তাকে অপছন্দ করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই ম্যারির হাজবেন্ড ক্যাং ম্যারির জন্য একটি নেকলেস পাঠিয়েছে এবং নেকলেসটির সাথে একটি চিঠিও ছিল। চিঠিটিতে লেখা ছিল, এই নেকলেসটি আমি অনেক পছন্দ করে কিনেছি, তাই আজকে তুমি এই নেকলেসটি পরেই ডিনারে আসবে। কিন্তু আমরা দেখতে পাই ম্যারির মনে ছিল অন্য চিন্তা। ম্যারি এখান থেকে পালিয়ে যেতে চায়, তাই সে ক্যাংয়ের দেওয়া নেকলেস ও চিঠি ওখানে ফেলেই চলে যায়। অন্যদিকে ক্যাংয়ের গার্ডরা তাকে বলে দিয়েছে ম্যারি বাসা থেকে পালিয়ে যাচ্ছে। আর এই কথা শুনে ক্যাং অত্যন্ত রেগে যায়। তাই সে তার বাসার সিসিটিভি ক্যামেরাগুলো সব চেক করতে শুরু করে। সে দেখতে পায় ম্যারি এখন পর্যন্ত বাসার সামনেই আছে, তাই সে দেরি না করে দ্রুত চলে যায় বাসার দিকে। পরে আমরা দেখতে পাই ক্যাং বাসায় যাওয়ার আগেই ম্যারি ওখান থেকে বেরিয়ে পড়েছে। অন্যদিকে ম্যারি বাসা থেকে বেরিয়েই চলে যায় মিস্টার জুন মানে সেই ডক্টরের বাড়িতে। আর ওখান থেকে মিস্টার জুনকে সে শেষ বিদায় জানিয়ে আবারও ওখান থেকে চলে যায়। আর মিস্টার জুনের কাছে ম্যারির ব্যাপারটা একটু সুবিধার মনে হচ্ছিল না, তাই সে ম্যারিকে ফলো করতে করতে তার পেছনে পেছনে যেতে শুরু করে। অন্যদিকে ম্যারির হাজব্যান্ড ক্যাং তাকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে যায়, তাই সে আর কোনো উপায় না পেয়ে একটি বুদ্ধি করে। আর ক্যাং এই যে বুদ্ধিটা করেছে এটার কাছেই ম্যারি প্রত্যেকবার হার মেনে যায়। তো সে কি এমন বুদ্ধি করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে মিস্টার জুন ম্যারিকে ফলো করতে করতে তার পেছনে যেতে যেতে দেখে ম্যারি এক জায়গায় অসুস্থ হয়ে পড়ে আছে। আর এটা দেখে মিস্টার জুন একটু চিন্তায় পড়ে যায়, তাই সে ম্যারিকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যায়। আর সে ম্যারিকে বাসায় নিয়ে গিয়ে দেখে ম্যারির একটু ঠান্ডা লেগেছে, তাই সে ম্যারিকে পরতে একটি জামা দেয়। তবে জামাটা ছিল জুনের নিজের স্ত্রীর। তো এরপর জুন ম্যারিকে জামাটা দিয়ে সেটা পরতে বলে। আর জুন ম্যারিকে আরও বলে, প্লিজ তুমি তোমার সমস্যার কথা আমার কাছে খুলে বলো, দেখে আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা, কারণ তোমার এই পরিস্থিতি দেখে আমারও একটু একটু মায়া হচ্ছে। এরপর ম্যারি জুনকে তার জামাটি খুলে দেখায়। সেখানে আমরা দেখতে পাই ম্যারির গায়ে প্রচুর আঘাতের দাগ ছিল। আর ম্যারি জুনকে বলে তার হাজব্যান্ড প্রতিনিয়ত এভাবে তাকে অত্যাচার করেই যাচ্ছে। তবে ম্যারি এর কোনো প্রতিবাদ করতে পারছে না। ম্যারি জুনকে আরও বলে, আমার এই সুন্দর চেহারার জন্যই আজকে আমার জীবনটি নরকে পরিণত হয়ে গিয়েছে, আপনি প্লিজ আমার এই চেহারাটি দয়া করে পরিবর্তন করে দিন। অন্যদিকে আমরা ম্যারির হাজব্যান্ড ক্যাংকে দেখতে পাই। ক্যাং কিচেনে গিয়ে ম্যারির এই কাটা চুল দেখে তার নিজের ওপরেই নিজের রাগ হয়। যাই হোক, এরপর ম্যারি জুনকে তার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা খুলে বলে। সে বলে, ক্যাং প্রথমে এরকম ছিল না, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, এবং সেখানে আমি আমার নিজের একটি ছবি পেইন্ট করে রেখে দিয়েছিলাম। আর ক্যাং মনোযোগ সহকারে সেই ছবিটার দিকে তাকিয়ে সেই ছবিটা দেখতে থাকে, কারণ ক্যাংয়ের মায়ের চেহারার সাথে আর ম্যারি চেহারার সাথে একেবারে মিল আছে। এবং ম্যারি জুনকে বলে, এই চেহারার জন্যই ক্যাং আমাকে পছন্দ করেছে। তখন জুন ম্যারিকে বলে, দেখো চেহারা পরিবর্তন করে কোনো সমাধান হবে না, তার চেয়ে বরং তুমি তার নামে থানায় কমপ্লেন করো, যদি কোনো সমাধান হয় তাহলে এতেই হতে পারে। তখন জুন ম্যারিকে বলে, এই সব কিছুই আমি ট্রাই করেছি কিন্তু কোনো কাজ হয়নি, কারণ ক্যাং অনেক ধনী বংশের ছেলে আর তার কাছে টাকা পয়সারও কোনো ঘাটতি নেই, এবং আপনি তো জানেনই টাকা পয়সার কাছে সবকিছুই বিক্রি হয়ে যায়। তখন জুন ম্যারিকে বলে, দেখো আমি এখন পর্যন্ত এমন কোনো সার্জারি করিনি যাতে চেহারার পুরো পরিবর্তন হয়েছে, তাই আমি তোমার এই সুন্দর চেহারার উপরে রিস্ক নিতে চাই না। এরপর আমাদেরকে ম্যারির অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ক্যাং ম্যারিকে একটি আংটি দিয়ে প্রপোজ করেছে, আর সে ম্যারিকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তখন ম্যারি ক্যাংকে বলে, দেখো আমাদের পরিচয় হয়েছে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়নি, আর আমিও তোমাকে ভালোভাবে চিনি না আর তুমিও আমাকে ভালোভাবে চেনো না, অতএব তুমি তো এভাবে আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারো না।
তখন ক্যাং ম্যারির সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, দেখো আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সামনে এভাবে হাঁটু গেড়ে বসিনি, আর আমার এভাবে বসার কথাও নয়। তোমাকে আমার পছন্দ হয়েছে, এই কারণেই আমি তোমাকে প্রপোজ করেছি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তখন ম্যারি ক্যাংকে জিজ্ঞাসা করে, তুমি আমার ভিতরে এমন কি পেয়েছো যেটা আর কোনো মেয়ের ভিতরে নেই? তখন ক্যাং ম্যারিকে বলে, তোমার ভিতরে এমন জিনিস আছে যেটা বলে বোঝানোর মতো না, তবে এটা সত্যি যে তোমার ভিতরে যেটা আছে সেটা বাকি মেয়েদের ভিতরে নেই। এরপর ম্যারি ক্যাংকে বলে, দেখো আমি এই মুহূর্তে কোনো বিয়ে করতে চাই না, কারণ আমার মা অনেক অসুস্থ আর আমার মাকে আমি অনেক ভালোবাসি, তাকে আমি কখনোই ছেড়ে চলে যেতে পারবো না, কারণ মায়ের দেখাশোনা ও ঔষধ খাওয়ানো এসব আমার দায়িত্বে। তখন ক্যাং ম্যারিকে বলে, তোমার মায়ের দেখাশোনা ও সম্পূর্ণ খরচ আমি চালাবো, তবুও তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। এরপর ম্যারি এই বিয়েতে সম্মতি জানায়, কারণ সে তার মাকে যে কোনো কিছুর বিনিময় সুস্থ করতে চায়। আর এই বিয়ের পরই ম্যারির জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গিয়েছে। এরপর সিন পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। সেখানে জুন ম্যারিকে বলে, আমার একজন গুরু আছে, সে টাকার বিনিময়ে যে কোনো রিস্ক নিতে রাজি আছে, সম্ভবত সেই তোমার এই চেহারাটি পরিবর্তন করতে পারবে। জুন তখনই শোনে তার স্যার একটি সার্জারি করতে গিয়ে গোলমাল করে ফেলেছে, তাই সে দেরি না করে দ্রুত তার স্যারের কাছে চলে যায়। অন্যদিকে ম্যারির এই অবস্থায় তার মায়ের কথা চিন্তা হচ্ছিল, কারণ তার মা বর্তমানে ক্যাংয়ের দায়িত্বে হসপিটালে রয়েছে। তাই সে দেরি না করে একটি বুথ থেকে তার মায়ের ওখানে একজন ডাক্তারকে ফোন করে এবং সেই ডাক্তারকে জিজ্ঞাসা করে তার মা ঠিক আছে কিনা। তখন সেই ডাক্তার বলে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং তার মা তাকে দেখতে চাইছে। ডাক্তারের মুখে একথা শুনে ম্যারি অত্যন্ত ভয় পেয়ে যায়, তাই সে দেরি না করে দ্রুত গতিতে চলে যায় তার মায়ের কাছে। ম্যারি সেখানে গেলে আমরা দেখতে পাই তার মা আগের মতোই স্বাভাবিকভাবেই আছে। আর সেখানে আমরা আরও দেখতে পাই ম্যারির হাজব্যান্ড ক্যাং সেখানে আগে থেকেই ম্যারির জন্য অপেক্ষা করে বসে আছে। মূলত ক্যাং ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে ম্যারিকে এখানে আনিয়েছে, কারণ ক্যাং আগে থেকেই জানতো ম্যারি তার মায়ের অসুস্থতার কথা শুনলে দ্রুত এখানে চলে আসবে। আর আমরাও ক্যাংয়ের এই ফাঁদটির কথাই বলেছিলাম, এবং ক্যাংয়ের এই ফাঁদেই ম্যারি বারবার পড়ে যায়, তাই সে পালাতে গিয়েও আর পালাতে পারে না। যাই হোক, অন্যদিকে ডক্টর জুন বাড়িতে ফিরে ম্যারিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় এবং সে ভাবে হয়তোবা ম্যারি বাড়িতে ফিরে গিয়েছে, তাই সে ওখান থেকে আবারও তাদের ক্লিনিকে ফিরে যায়। অন্যদিকে আমরা ক্যাং ও ম্যারিকে দেখতে পাই। ক্যাং ম্যারিকে নিয়ে একটি নদীর পাশে এসেছে, আর সেখানে ক্যাং ম্যারিকে বলে, তুমি একদমই আমার মায়ের মতো, আমার মাও এভাবে আমার বাবার সাথে থাকতে চাইতো না, তুমি কি অন্য সব মেয়েদের মতো একটু অ্যাডজাস্ট করে থাকতে পারো না? তখন ম্যারি ক্যাংকে বলে, তুমি কি অন্য সব মেয়েদের হাজব্যান্ডদের মতো চলো? কথা শুনে ক্যাং ম্যারিকে বলে, তোমার ইচ্ছা মতো থাকতে আমার অসুবিধা আছে, কিন্তু তুমি আমাকে একবার ফলো করে দেখো। তখন ম্যারি ক্যাংকে বলে, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আর অন্য সব মেয়েরা ইচ্ছে মতো তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তুমি আমাকে যেতে দাও না, আর আমি তোমার কথা মতো চলতে পারি না, কারণ আমি তোমাকে অনেক ভয় পাই, তাই তোমার উপর আমার কোনো ফিলিংস নেই, আমি চাই তুমি আমাকে ছেড়ে দাও। ম্যারির মুখে এই কথা শুনে ক্যাং অনেক কষ্ট পায়। অন্যদিকে আমাদেরকে ডক্টর জুনকে দেখানো হয়। ডক্টর জুনের সামনে একটি পরীক্ষা রয়েছে, তাই সে কম্পিউটারে তার নিজের কাজ করছিল, কিন্তু সে ম্যারির চিন্তাটা কিছুতেই তার মাথা থেকে সরাতে পারছিল না। এরপর আমাদেরকে জুনের অতীতের কিছু সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ডক্টর জুন তার স্ত্রীকে একটি রেস্টুরেন্টে বসে একটি নেকলেস গিফট করেছে, কিন্তু ডক্টর জুনের দেওয়া নেকলেসটির উপর তার ওয়াইফের কোনো ইন্টারেস্ট ছিল না। এরপর তার ওয়াইফ ওখান থেকে বাসায় ফিরে যেতে চাইলে ডক্টর জুন তাকে বলে, আমি কি তোমাকে পৌঁছে দিয়ে আসবো? তখন তার ওয়াইফ তাকে বলে, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আর জুন তার স্ত্রীর কথার ধরন শুনে বুঝে যায় সে তাকে ধোঁকা দিচ্ছে। এরপর জুনের স্ত্রী একটি গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু ডক্টর জুনের স্ত্রী যেই গাড়িতে উঠেছিল সেই গাড়ি যেই ছেলেটি ড্রাইভ করছিল সে ছিল তার বয়ফ্রেন্ড, এবং তারা গাড়িতে বসে রোম্যান্স করছিল। আর তখনই তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ফলে তাদের একটি বড় অ্যাক্সিডেন্ট হয়। আর সেই থেকেই ডক্টর জুনের স্ত্রী এই পর্যন্ত কোমায় আছে। তো এরপর সিন বর্তমানে চলে আসে। সেখানে আমরা দেখতে পাই ডক্টর জুন পরীক্ষা দিতে যাওয়ার আগে তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখতে পাই। ম্যারি মন খারাপ করে বাসায় বসেছিল, তখনই সেখানে তার হাজব্যান্ড আসে, আর তার হাজব্যান্ড সাথে করে একটি পিস্তলও নিয়ে আসে। আর এটা দেখে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। এরপর তার হাজব্যান্ড তাকে বলে, দেখো আমি তোমার জন্য একটি গিফট এনেছি, তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু ভয়ে ম্যারি কোনো কথা বলে না। এরপর ক্যাং সেই পিস্তলের ভিতরে বুলেট ভরে লোড করতে শুরু করে, আর সে ম্যারিকে বলে, তুমি জানো আমার বাবা আমার মাকে ইচ্ছে করেই মেরে ফেলেছিল, তবে আমার মাকে আমার বাবা কেন মেরেছিল সেটা কি জানো? আমার মাও একেবারে তোমার মতোই ছিল, আমার বাবার কাছে সহজে থাকতে চাইতো না, তার কাছ থেকে পালিয়ে যেত, এবং আমার বাবাও আমার মাকে গিয়ে প্রতিবার ধরে নিয়ে আসতো। আর এভাবেই করতে করতে আমার মাকে আমার বাবা এক পর্যায়ে মেরেই ফেলে। তবে আমার বাবা আমার মাকে মারার ফলে আমি আমার বাবার প্রতি অনেক রাগ হয়েছিলাম,
কিন্তু আমি এখন তোমাকে দেখে বুঝতে পারছি আমার বাবা আমার মাকে কেন মেরেছিল। এরপর ক্যাং ম্যারির হাতে পিস্তলটি দিয়ে বলে তুমি আমার দিকে গুলি নিশানা করো। আর সে ম্যারিকে আরও বলে আমার কখন শিকার করতে ভালো লাগে জানো, যখন শিকারি মরে যায় তখনই আমার শিকার করতে অনেক ভালো লাগে। আর এখান থেকেই আজকের এই এপিসোড সমাপ্ত হয়। তো ভিউয়ার্স, এর আগের পার্টটি কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর এর বাকি পার্টগুলো দেখতে চাইলে সেটাও কমেন্টের মাধ্যমেই জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এর পরের ভিডিওটি এই চ্যানেলে আপলোড হলেই দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, বেঁচে থাকলে হয়তোবা দেখা হচ্ছে এর বাকি পার্টগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।